Here হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পাপরিকা স্টুডিও থেকে আমি জাহিদ আবার আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি মুভি এক্সপ্লেনেশন দেখে। আমাদের আজকের মুভির নাম সাইকো। মুভিটি 1960 সনে ইংরেজি ভাষায় মুক্তি পায়। মুভিটি আমাদের অনেকের জন্মের পূর্বের ছবি, অর্থাৎ যখন পর্দায় রঙের ছোঁয়া লাগেনি। মুভিটি সাদা কালো যুগের হলো হলিউড ইন্ডাস্ট্রিকে যে সমস্ত মুভি গৌরবের স্থানে প্রতিষ্ঠিত করেছে, সাইকো মুভিটি হচ্ছে তাদের মধ্যে একটি। এটি একটি সাইকোলজিক্যাল হরর মুভি। মুভিটি নির্মাণকালে এর বাজেট ছিল $8 লক্ষ, যা বক্স অফিসে পরবর্তীতে 50 মিলিয়ন কামিয়েছে। মুভিটির বর্তমান IMDb রেটিং 8.5 আউট অফ 10। চলুন কথা না বাড়িয়ে মুভিতে ডুবে যাই। মুভির শুরুতেই আমরা একজোড়া কাপলকে দেখতে পাই, যারা একটা হোটেলের কামরায় অবস্থান করছিল। এদের মধ্যে ছেলেটির নাম হচ্ছে স্যাম আর মেয়েটির নাম হচ্ছে মেরিয়ান। এদের মধ্যে গভীর ভালোবাসা ছিল। মেরিয়ান চাচ্ছিল স্যামকে বিয়ে করতে, কিন্তু স্যাম মানা করে দেয়। স্যাম বলে, আমার কাছে এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই যা দিয়ে আমি একটি ভালো বাড়ি ক্রয় করতে পারি। স্যাম প্রথমে টাকা কামাতে চাচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় মেরিয়ান সেখান থেকে বেরিয়ে সোজা তার অফিসে চলে আসে। মেরিয়ান একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করে। এই সময় টম নামের এক ব্যক্তি সেই অফিসে আসে। সে তার মেয়ের জন্য একটি বাড়ি ক্রয় করতে চাচ্ছিল। টম তার বাড়ি ক্রয় বাবদ অগ্রিম $40,000 মেরিয়ানের হাতে দেয়। এই সময় তার বস মেরিয়ানকে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিতে বলে। মেরিয়ান তার সহকর্মীকে বলে, আমি ব্যাংকে টাকা জমা দিয়ে সোজা বাড়িতে চলে যাব, আমার মাথা খুব ব্যথা করছে। এরপর মেরিয়ান অফিস থেকে বের হয়ে সোজা তার বাসায় চলে আসে। আসলে মেরিয়ানের মাথায় তখন অনেক কিছু চলছিল। সে তার সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরে টাকা নিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে রওনা হয়। মেরিয়ান ফিনিক্স অ্যারিজোনাতে থাকতো আর তার বয়ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া থাকতো। এই কারণে সে মেরিয়ানকে হোটেলে ডেকেছিল। মেরিয়ান সমস্ত টাকা নিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছিল, যাতে সে সেখানে পৌঁছে স্যামকে বিয়ে করতে পারে। পথের মধ্যে গাড়িটি সিগন্যালে আটকালে মেরিয়ান দেখে তার বস তার সামনে দিয়ে যাচ্ছে, যে কিনা তাকে সকালে টাকা ব্যাংকে জমা দিয়ে দিতে বলেছিল। সে মেরিয়ানকে দেখে ফেলে এবং তাকে এখানে দেখে খুবই অবাক হয়। এরপর মেরিয়ান সেখান থেকে চলে আসে এবং অনেক দীর্ঘ পথ অতিক্রম করার পর ক্লান্ত হয়ে রাস্তায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার পুলিশের ডাকে ঘুম ভাঙে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করে। মেরিয়ানের কাছে সেই $40,000 ছিল, যেটা তার বস তাকে ব্যাংকে জমা দিয়ে দিতে বলেছিল। এই কারণে মেরিয়ান খুব ভয় পেয়ে যায় এবং বিষয়টি পুলিশ নোটিশ করে। পুলিশের সন্দেহ হয়, সেই কারণে সে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় এবং সে নম্বর প্লেটটিও পরীক্ষা করে, যেখানে অ্যারিজোনার নাম্বার প্লেট লাগানো ছিল। এরপর পুলিশটি তাকে তার লাইসেন্সটি ফেরত দেয়। মেরিয়ান সেখান থেকে রাস্তায় চলতে থাকে এবং সে লক্ষ্য করে পুলিশের গাড়িটি তাকে লাগাতার ফলো করে যাচ্ছে। সে হাইওয়ে থেকে বেরিয়ে সোজা একটি গাড়ির শোরুমে প্রবেশ করে, যেখানে ক্যালিফোর্নিয়ার নম্বর প্লেট লাগানো অনেক পুরাতন গাড়ির ডিসপ্লে করা ছিল। সে গাড়ি দেখতে দেখতে পত্রিকার পাতা উল্টে পরীক্ষা করতে থাকে যে গতকালকের চুরির কোনো খবর পত্রিকায় ছাপানো হয়েছে কিনা, কিন্তু সে এমন কোনো কিছুই দেখতে পায় না। অন্যদিকে সেই পুলিশ অফিসারটি সেখানে চলে আসে, যে কিনা তাকে রাস্তায় ফলো করছিল। সে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। এরপর সেখানে গাড়ির ডিলার চলে আসে। মেরিয়ান তাকে বলে, আমি ক্যালিফোর্নিয়ার নম্বর প্লেট লাগানো একটি গাড়ি নিতে চাচ্ছি। এত গাড়ির মধ্যে থেকে মেরিয়ান শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার নম্বরযুক্ত গাড়ি ক্রয় করবে এবং তার তাড়াহুড়া দেখে গাড়ির ডিলারের সন্দেহ হয়। সে তার কাছে গাড়ির মূল্য বাবদ মেরিয়ানের গাড়ি এবং $7,000 দাবি করে, যা কিনা আসল মূল্যের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু মেরিয়ান কোনো প্রকার দর কষাকষি না করে তাতেই রাজি হয়ে যায় এবং সে শোরুমের টয়লেটে প্রবেশ করে সেই টাকার বান্ডিল থেকে $700 বের করে ডিলারের হাতে দিয়ে দেয়। মেরিয়ান সেখান থেকে ক্যালিফোর্নিয়ার নম্বরযুক্ত একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেরিয়ান ক্যালিফোর্নিয়ার নম্বরযুক্ত গাড়ি ক্রয় করে, যাতে করে পুরাতন গাড়িটির নম্বর দেখে তাকে কেউ ট্রেস করতে না পারে। মেরিয়ান সেই শোরুম থেকে বের হবার পর পুলিশ সেখানে প্রবেশ করে এবং মেরিয়ানের বিষয়ে জানতে চায়। তখন সেই ডিলার পুলিশকে সবকিছু খুলে বলে যে মেরিয়ান কিভাবে অনেক বেশি মূল্য দিয়ে পুরাতন একটি গাড়ি তার কাছ থেকে ক্রয় করেছে। এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর আমরা দেখি মেরিয়ান সারাদিন ধরে গাড়ি চালিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে যেতে থাকে এবং যেতে যেতে সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। এর মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সারাদিনের ক্লান্তি এবং বৃষ্টির কারণে মেরিয়ানের ঘুম পায়। এই সময় সে একটি মোটেল দেখতে পায়, যার নাম মোটেল বেস্ট। সে মোটেলে প্রবেশ করে এবং মালিকের সঙ্গে দেখা হয়, যার নাম নরম্যান বেস্ট। সে বেস্টকে বলে, এখানে কোনো রুম খালি আছে? তখন নরম্যান বলে, সব রুমই খালি আছে, কারণ সচরাচর কেউ এখানে আসে না। নরম্যান মেরিয়ানকে বলে, আমি তোমাকে 1 নম্বর রুমটি দিচ্ছি, কারণ আমার ঘর ওই রুমের পাশেই। রাতে কোনো দরকার পড়লে আমাকে রুম থেকে আওয়াজ দিলেই চলবে। এরপর সে মেরিয়ানকে তার কামরায় ছাড়তে আসে এবং তাকে রাতে খাবার জন্য তার বাড়িতে দাওয়াত করে। নরম্যান বলে, আমার সাথে আমার মাও থাকে, তুমি খেতে আসলে সে খুব খুশি হবে। তখন মেরিয়ান তাকে সম্মতি জানায়। নরমাল চলে গেলে মেরিয়ান প্রথমে তার টাকার বান্ডিলটি একটি পুরাতন পত্রিকা দিয়ে পেঁচিয়ে টেবিলের উপরে রেখে দেয়, যাতে করে কারো সন্দেহ না হয়। যখনই মেরিয়ান নরম্যানের বাড়ির দিকে যেতে যাবে, তখন সে শুনতে পায় নরম্যানের মা খুব চিৎকার চেঁচামেচি করছে। সে বলছে
বলছে কোনো মেয়ে আমার বাড়িতে আসতে পারবে না। এ বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। কিছুক্ষণ পর নরম্যানকে দেখা যায় একটি খাবার ট্রে হাতে করে মেরিয়ানের নিকট আসে, কিন্তু মেরিয়ান সেটা নিতে অপারগতা প্রকাশ করে। নরম্যান বুঝতে পারে মেরিয়ান সে এবং তার মার মধ্যকার সব কথাবার্তা সে শুনে ফেলেছে, তাই সে মেরিয়ানের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং সে বলে নিচে একটা পার্লার আছে যেখানে বসে তুমি এই স্যান্ডউইচ খেতে পারবে। তারা দুজন তখন পার্লারে প্রবেশ করে। তখন মেরিয়ান খেয়াল করে সেখানে অনেক পাখির ট্যাক্সিডামি তৈরি করা আছে। আসলে মৃত পশু পাখিকে সংরক্ষণের জন্য কেমিক্যাল দিয়ে শোপিস বানিয়ে রাখাকে ট্যাক্সিডামি বলে। সাধারণ ভাষায় এটিকে মুভি করাও বলে। নরম্যান বলে আমার অনেক সময় কেটে যায় এসব করে। সে আরো বলে আমার কোনো বন্ধু নেই, তাই সময় কাটানোর জন্য আমার মাই একমাত্র আমার বন্ধু, কিন্তু সে মানসিক রোগে আক্রান্ত। খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়। এরপর আমার মায়ের সাথে অন্য এক ব্যক্তির সম্পর্ক হয়। সে তাকে খুব ভালোবাসতো, কিন্তু কিছুদিন পর সেও দুর্ঘটনায় মারা যায়। এরপরে আমার মার মানসিক অবস্থার আরো অবনতি হয়। মেরিয়ান বলে তুমি তোমার মাকে কোনো ইনস্টিটিউটে পাঠাও না কেন? এটা শুনে নরম্যান খুব রাগ হয়ে যায়। সে বলে তার মানে তুমি বলতে যাচ্ছ পাগলাগারদ? আমি আমার মাকে কখনোই পাগলাগারদে পাঠাবো না। তুমি কখনো গেছো পাগলাগারদে? মেরিয়ান বুঝতে পারে নরম্যানের তার কথা পছন্দ হয়নি। এরপর মেরিয়ান তার রুমে চলে আসে। নরম্যানকে দেখা যায় সে মেরিয়ানের রুমের বাহিরে দাঁড়িয়ে একটি ছবির ফ্রেম সরাচ্ছে। ছবির পিছনে একটি ছিদ্র করা ছিল যেখান থেকে মেরিয়ানের রুমের ভিতরটা দেখা যায়। সে অনেক সময় ধরে মেরিয়ানের কাপড় পরিবর্তন করা দেখছিল। এরপর সে আবার তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে মেরিয়ানকে দেখা যায় মেরিয়ান ডলারগুলি ফেরত দেওয়ার জন্য মন স্থির করেছে যেগুলি সে তার কোম্পানি থেকে চুরি করেছে। তারপর মেরিয়ান ওয়াশরুমে ঢুকে গোসল করার জন্য। মেরিয়ান যখন গোসল করছিল তখন পর্দার পেছনে ছুরি হাতে একটি ছায়া দেখা যায়। সেই ছায়া ভিতরে আসে এবং মেরিয়ানকে ছুরিকাঘাত করে নির্মম ভাবে মেরে ফেলে। ছায়াটি দেখে বোঝা যাচ্ছিল সেটি একটি মহিলার ছায়া। এরপর নরম্যানের বাড়ি থেকে তার মায়ের চিৎকার শোনা যায়। সে দুইবার বলে রক্ত রক্ত। তখন দেখা যায় নরম্যান তার বাড়ি থেকে দৌড়ে হোটেলের দিকে আসছে। সে তাড়াহুড়ো করে মেরিয়ানের কামরায় প্রবেশ করে এবং দেখতে পায় মেরিয়ান মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। পুরো বিষয়টিতে সে খুবই ভয় পেয়ে যায়। সে চাচ্ছিল না বিষয়টি কেউ জানুক। এমনিতেই মেরিয়ান ছাড়া সেই দিন কোনো বোর্ডার ছিল না সেই হোটেলে। সে মেরিয়ানের মৃতদেহটি একটি সাদা কাপড়ে পেঁচিয়ে তারই গাড়ির ডেকির মধ্যে রেখে দেয়। এরপর সে রুমে ঢুকে মেরিয়ানের সব কাপড় ও জিনিসপত্র ব্যাগে ভরে সেটিকেও গাড়ির ডেকির মধ্যে রাখে। এরপর যখন সে রুমের দরজাটি বন্ধ করতে আসে তখন সে পত্রিকাটি দেখতে পায় যেটার মধ্যে ডলার ছিল। সে সেটাকে নিয়ে গাড়ির ডেকিতে রেখে দেয়। ওই সময় নরম্যান এতটাই নার্ভাস ছিল যে সে বুঝতেই পারেনি যে সেই কাগজে মোড়ানো প্যাকেটটিতে $39,300 ছিল। এরপর নরম্যান গাড়ি চালিয়ে অনেক দূরে একটি নির্জন জায়গায় চলে আসে যেখানে একটি পরিত্যক্ত ডোবা ছিল। এরপর নরম্যান গাড়িটিকে ঠেলে সেই ডোবার মধ্যে নামিয়ে দেয় এবং আমরা দেখি মেরিয়ানের মৃতদেহটি সহ সেই গাড়িটি আস্তে আস্তে পানিতে ডুবে যায়। এরপর এই ঘটনার 7 দিন পেরিয়ে যায়। অন্য দৃশ্যে দেখা যায় মেরিয়ানের বোন লায়লা সে মেরিয়ানকে খুঁজতে খুঁজতে মেরিয়ানের বয়ফ্রেন্ড স্যামের নিকট চলে আসে। লায়লা স্যামকে মেরিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু স্যামের মেরিয়ানের ব্যাপারে কোনো কিছুই জানা ছিল না। তখন লায়লা বলে মেরিয়ান আজ থেকে 7 দিন আগে ফিনিক্স অ্যারিজোনিয়া থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিল। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একজন ডিটেকটিভ সেই রুমের মধ্যে আসে যার কাছে সেই চুরি হওয়া $40,000 কেসটি ছিল। ডিটেকটিভ লায়লাকে বলে তোমার বোন $40,000 চুরি করে তারপর পালিয়েছে। এটা শুনে তো স্যাম রীতিমতো শকড হয়ে যায়। সেই ডিটেকটিভ আরো বলে কিন্তু সে যদি এই সমুদায় টাকা ফেরত দিয়ে দেয় তাহলে কোম্পানি তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেবে না। কিন্তু বিষয়টি হচ্ছে এদের কারোরই জানা ছিল না ওই সময় মেরিয়ান কোথায় অবস্থান করছে বা কোথায় আছে। ডিটেকটিভ আরো বলে সে ওই শহরেই আছে, শুধু কোথায় আছে সেটা আমার জানা নেই। এরপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং ওই শহরের সবগুলো হোটেলে খোঁজ নিয়ে দেখে। এরপর ডিটেকটিভ খোঁজ করতে করতে সেই মোটেলে পৌঁছে যায় যেখানে মেরিয়ান অবস্থান করেছিল, অর্থাৎ নরম্যান বেস্টের সেই মোটেল। এরপর সে নরম্যানের সঙ্গে দেখা করে এবং তাকে মেরিয়ানের একটি ছবি দেখিয়ে বলে সে এখানে উঠেছিল কিনা, কিন্তু নরম্যান সেই ছবিটি ঠিক মতো না দেখে বলে দেয় না আমি এদেরকে চিনি না। নরম্যানের কথা শুনে ডিটেকটিভের কিছুটা সন্দেহ হয়। নরম্যান আরো বলে গত 2 সপ্তাহে এই মোটেলে কেউ উঠেনি। এরপর ডিটেকটিভ রেজিস্টার চেক করলে দেখতে পায় গত সপ্তাহে এই মোটেলে একজন মহিলা উঠেছিল যার নাম মেরি স্যামুয়েল। আসলে মেরিয়ান ইচ্ছাকৃতভাবেই তার নাম ভুল লিখেছিল, কিন্তু ডিটেকটিভ ঠিকই বুঝে যায় এটা আর কেউ নয়, এটা মেরিয়ানই ছিল। মেরিয়ান তার নিজের নামের পরিবর্তে মেরিন লিখেছিল আর সারনেমের জায়গায় স্যামুয়েল লিখেছিল কারণ তার বয়ফ্রেন্ডের নাম স্যাম। এরপর ডিটেকটিভ বিষয়টি নরম্যানকে বললে নরম্যানের মুখের ভাবভঙ্গি পরিবর্তন হতে থাকে। ডিটেকটিভ বুঝতে পারে নরম্যান মিথ্যে কথা বলছে। এরপর সে মেরিনের ছবিটি আবারও তাকে দেখায়। এবার নরম্যান তার বয়ান পরিবর্তন করে এবং বলে হ্যাঁ হ্যাঁ এই মেয়েটি গত সপ্তাহে এসেছিল। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল আর তার মাথার চুলগুলো ভেজা ছিল, তাই আমি প্রথমে চিনতে পারিনি। ডিটেকটিভ এরপর তাকে প্রশ্ন করে ওই দিন কি সে এখান থেকে কোনো কল করেছিল? নরম্যান বলে না, কাউকে কল করেনি। ডিটেকটিভ আবারও প্রশ্ন করে তাহলে কি তুমি তার সঙ্গে রাতে ছিলে? তখন নরম্যান বলে না, আমি তার সঙ্গে রাতে ছিলাম না। তাহলে তুমি কিভাবে জানলে যে সে সারাতে কাউকে কল করেনি? এবার নরম্যান একটু ঘাবড়িয়ে যায়
যায় এবং তোতলানো শুরু করে। মুহূর্তের মধ্যে আবার নরম্যান নিজেকে সামলে নেয় এবং বলে সে অনেক রাত করে আমার হোটেলে এসেছিল এবং বলেছিল যে সে খুবই ক্লান্ত এবং সে ঘুমিয়ে পড়তে চায় এবং খুব ভোরবেলাতেই সে আবার হোটেল ছেড়ে চলে যায়। এর চেয়ে বেশি কিছু আর আমি তার সম্পর্কে জানি না। এরপর ডিটেকটিভ নরম্যানের বাড়ির দিকে তাকালে সে তার জানলা দিয়ে একটি ছায়া দেখতে পায়। এরপর ডিটেকটিভ নরম্যানকে বলে তোমার ঘরে আর কে কে আছে? নরম্যান বলে কই কেউ নেই তো। তখন ডিটেকটিভ বলে কিন্তু আমি তো তোমার জানলায় কারো একজনের ছায়া দেখতে পেলাম। তখন নরম্যান বলে হয়তো আমার মা ছিল, আমার সঙ্গে আমার মাও থাকে, কিন্তু তার মানসিক অবস্থা ভালো নেই, তাই সে বাহিরের কারোর সঙ্গে কথাবার্তা বলেন না। কিন্তু ডিটেকটিভ নরম্যানের মার সঙ্গে কথা বলতে চাচ্ছিল, কিন্তু নরম্যান খুব জোরের সঙ্গে সেটা নাকচ করে দেয় এবং বলে সে কিছুতেই তার সঙ্গে কথা বলতে পারবে না। তখন ডিটেকটিভ বলে ঠিক আছে, তাহলে আমি ওয়ারেন্ট নিয়ে আবার আসবো। এরপর ডিটেকটিভ এখান থেকে বেরিয়ে আসে এবং একটি ফোন বুথ থেকে মেরিয়ানের বোন লাইলাকে ফোন করে। সে লাইলাকে জানায় মেরিয়ান সর্বশেষ হোটেল বেস্ট নামক একটি মোটেলে উঠেছিল, যার মালিকের নাম নরম্যান বেস্ট। আমি নরম্যানকে মেরিয়ানের ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করি, কিন্তু আমি তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। নরম্যান তার বৃদ্ধ মায়ের সাথে সেখানে থাকে এবং আমার পুরো বিশ্বাস নরম্যানের মা মেরিয়ানের ব্যাপারে কিছু না কিছু জানে। এরপর ডিটেকটিভ ফোন কেটে দিয়ে সোজা নরম্যানের বাড়ির দিকে চলে আসে। ডিটেকটিভের ইচ্ছা ছিল নরম্যানের মাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। এরপর সে বাড়ির ভিতর ঢুকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ঠিক তখনই পাশের কামরা থেকে একটি মহিলার ছায়া ছুরি হাতে বেরিয়ে আসে এবং সেই ছুরি দিয়ে আঘাত করে ডিটেকটিভকে সে মেরে ফেলে। অন্য দৃশ্যে দেখা যায় লায়লা আর স্যাম সেই ডিটেকটিভের জন্য অপেক্ষা করছে এবং তারা অনেক সময় অতিবাহিত হওয়ার পর যখন ডিটেকটিভ ফিরে না আসে তখন স্যাম সেখান থেকে বেরিয়ে সোজা সেই হোটেলের সামনে চলে আসে, যার কথা সেই ডিটেকটিভ ফোনে বলেছিল। কিন্তু সেখানে পৌঁছে স্যাম দেখে হোটেলটি বন্ধ আছে। তখন সে ডিটেকটিভের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু অনেক সময় ধরে ডাকাডাকি করলেও কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় নরম্যান সেই পরিত্যক্ত ডোবার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে সে ডিটেকটিভের মৃতদেহটি তারই গাড়িতে করে অলরেডি সেই ডোবার মধ্যে ডুবিয়ে দিয়েছে, ঠিক যেইভাবে সে মেরিয়ানের মৃতদেহ তার গাড়ি সহ এই ডোবার মধ্যে ডুবিয়ে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় স্যামকে সে সেই বাড়িতে ফেরত আসে যেখানে মেরিয়ানের বোন লাইলা অবস্থান করছিল। সেই লাইলাকে জিজ্ঞাসা করে ডিটেকটিভ ফিরেছে কিনা। তখন লাইলা স্যামকে বলে না, সে এখনো ফিরে আসেনি। স্যাম আরো বলে আমি সেই হোটেলে গিয়েছিলাম যেখানে মেরিয়ান অবস্থান করেছিল, কিন্তু আমি সেখানে পৌঁছে কাউকে দেখতে পাইনি, এমনকি সেই সময় হোটেলের দরজাও বন্ধ ছিল। কিন্তু আমি নরম্যানের বাড়ির জানলায় একজন বয়স্ক মহিলার ছায়া দেখতে পেয়েছি, এমনকি আমি দরজায় অনেক সময় ধরে নক করলেও কেউ দরজা খুলেনি। তখন লাইলা আর স্যামের সন্দেহ হয় নিশ্চয়ই হোটেলে কিছু না কিছু তো হচ্ছে। তখন তারা দুইজন বেরিয়ে পড়ে এবং শহরের ডেপুটি শেরিফের নিকট আসে। লাইলা ডেপুটি শেরিফকে বলে এই শহরে মোটেল বেস্ট নামের একটা হোটেল আছে এবং যার মালিকের নাম নরম্যান বেস্ট। আমাদের তার উপর সন্দেহ হচ্ছে। আমরা তার ঘরে একজন মহিলাকে দেখতে পেয়েছি, সে তার মা বা বউ কেউ হবে। এরপর ডেপুটি শেরিফ একটি শকিং তথ্য দেয়। সে বলে আমি নরম্যানকে আগে থেকেই চিনি, সে এখনো পর্যন্ত বিয়ে করেনি এবং তার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। নরম্যানের পিতা যখন মারা যায় তখন নরম্যানের মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না। এরপর সে অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় এবং একসময় কি জানি কি কারণে সে সেই ভদ্রলোককে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরে সে নিজেও সেই বিষ খেয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ নরম্যানের মা অলরেডি মৃত। ডেপুটি শেরিফ যেহেতু আগে থেকে নরম্যানকে চিনত, তাই সে সরাসরি নরম্যানকে ফোন করে এবং সেই ডিটেকটিভের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। নরম্যান তাকে বলে হ্যাঁ, সে এখানে এসেছিল এবং সে আমাকে মেরিয়ানের ব্যাপারে যা জিজ্ঞাসা করেছে আমি তার উত্তর দিয়েছি। এরপর সে এখান থেকে চলে যায়। নরম্যানের সঙ্গে কথা বলার পর ডেপুটি শেরিফের ঠিক বিশ্বাস হতে চায় না যে লাইলা আর স্যাম যে মহিলার ব্যাপারে কথা বলছে সেটা সঠিক। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই নরম্যানের বাড়ি থেকে তার এবং তার মায়ের কথাবার্তা ভেসে আসছে। নরম্যান তার মাকে বলছে তোমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে, না হলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এবং নরম্যানের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এ পর্যন্ত যতগুলো খুন হয়েছে তা নরম্যানের মাই করেছে। এরপরে আমরা দেখতে পাই নরম্যান তার মাকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই লাইলা এবং স্যাম বাইরে দাঁড়িয়ে কথা বলছে। তারা আসলে জানতে চাচ্ছিল নরম্যানের বাড়িতে যে মহিলা থাকে আসলে সে কে। এরপর তারা গাড়ি নিয়ে সোজা সেই নরম্যানের হোটেল বিস্টে চলে আসে। হোটেলে পৌঁছে স্যাম নরম্যানের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে এবং অন্যদিকে লাইলাকে দেখা যায় সে লুকিয়ে নরম্যানের বাড়ির ভিতরে ঢুকে গেছে। লাইলা পুরো বাড়িটি ভালো মতো তল্লাশি করে, কিন্তু কোথাও সে নরম্যানের মাকে খুঁজে পায় না। এছাড়াও খোঁজ করে অন্য কোনো মহিলারও সেখানে অস্তিত্ব পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় স্যাম নরম্যানকে দোষারোপ করছে। সে বলছে মেরিয়ানের কাছে যে $40,000 ছিল সেটা তুমি আত্মসাৎ করেছো। এটা শুনে নরম্যান খুবই বিস্মিত হয় এবং তার হঠাৎ করে মনে পড়ে স্যামের সঙ্গে যে মহিলাটি এসেছিল সে তো এখানে নেই, সে তাহলে নিশ্চয়ই তার বাড়িতে ঢুকে গেছে এবং সে তার মার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এরপর নরম্যান হাতের মধ্যে একটি বক্স উঠিয়ে সেটা দিয়ে আঘাত করে স্যামকে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয় এবং দৌড়ে খুব দ্রুত গতিতে তার বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে লাইলা দেখে নরম্যান তার বাড়ির দিকে এগিয়ে আসছে এবং ঘরের ভিতর
ঢুকছে, সেই কারণে সে লুকিয়ে পড়ার চেষ্টা করে এবং লুকাতে গিয়ে সে একটি স্টোর রুমের মধ্যে ঢুকে পড়ে। স্টোর রুমে ঢুকে এখানে সে লাইলা দেখে একজন মহিলা একটি চেয়ারে বসে আছে। যখনই সে তাকে হাত দিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করে তখন লাইলা খায় পুরো 440 ভোল্টের শক। আরে এটা তো কোনো জীবিত মহিলা নয়, এটা নরম্যানের মায়ের ডামি ছিল। যেভাবে নরম্যান পাখিদের ট্যাক্সি ডামি করে রাখতো ঠিক সেইভাবে সে তার মায়ের মৃতদেহ কেমিক্যাল দিয়ে পচন থেকে রক্ষা করে আসছে। এটা দেখে লাইলা পুরো ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। চিৎকার শুনে নরম্যান সেই রুমে প্রবেশ করে। সেই সময় নরম্যান মেয়েদের পোশাক পরা ছিল এবং তার সাথে সে মেয়েদের উইকও পরেছিল। সে একটি ছুরি হাতে দাঁড়িয়ে ছিল এবং সে চিৎকার করে বলে, আই অ্যাম নর্মা। আসলে নরম্যানের মায়ের নাম ছিল নর্মা। এরপর সে ছুরি হাতে লাইলাকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় স্যাম সেই রুমে প্রবেশ করে এবং অনেক ধস্তাধস্তির পর নরম্যানকে সে আটক করে ফেলে। পরের দৃশ্যে আমরা একটি কোর্ট রুম দেখতে পাই, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট উপস্থিত ছিল। সাইকিয়াট্রিস্ট নরম্যানের কেসটি সম্পূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সে তার সঙ্গে কথাবার্তাও বলেছে। লাইলা তাকে প্রশ্ন করে, নরম্যানই কি আমার বোন মেরিয়ানকে মেরেছে? তখন সাইকিয়াট্রিস্ট বলে, হ্যাঁ এবং না, দুটোই হতে পারে। এরপর সাইকিয়াট্রিস্টের কথায় বেরিয়ে আসে আসল টুইস্ট। সে বলে, নরম্যান যখন খুব ছোট ছিল তখন তার বাবা মারা যায়। পিতার মৃত্যুর পর তার মাই তার সবকিছু ছিল। নরম্যান এবং তার মা একে অন্যের দুনিয়া ছিল। এর মধ্যে নরম্যানের মায়ের জীবনে আরো একজন চলে আসে। নরম্যানের মনে হয় তার জায়গা অন্য কেউ দখল করে ফেলেছে। সে বিষয়টি কিছুতেই মেনে নিতে পারে না। তাই একদিন রাগান্বিত হয়ে সে তার মা ও তার বয়ফ্রেন্ডকে বিষ দিয়ে মেরে ফেলে। সবাই জানতো নরম্যানের মা মানসিক রোগে আক্রান্ত, তাই সবাই ভেবেছিল হয়তো সে নিজেই তার বয়ফ্রেন্ডকে বিষ খাইয়ে মেরেছে এবং পরে সে নিজে বিষ খেয়ে মরেছে। প্রকৃতপক্ষে নরম্যানই তার মাকে এবং তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। এসব করার পর নরম্যানের ভিতর অপরাধবোধ জাগে এবং সে এইসব থেকে বের হতে চেয়েছিল। এই কারণে সে তার মায়ের ডেড বডিটি চুরি করে এবং তা মমি করে রেখে দেয়। কিন্তু সেটা মৃত শরীর ছিল, তাই সে কথা বলতে পারতো না। তাই একসময় নরম্যান তার মায়ের জায়গায় কথা বলতে আরম্ভ করে। সে তার জীবনের অর্ধেকটা তার মাকে দিয়ে দেয় এবং ধীরে ধীরে সে মানসিক রোগে আক্রান্ত হয়। নরম্যানের এই মানসিক রোগকে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। নরম্যানের ক্ষেত্রে এর 3টি শেড ছিল। প্রথম শেডটি নরম্যানের নিজস্ব স্বাভাবিক অস্তিত্ব। দ্বিতীয় শেডটি ছিল যখন সে পুরোপুরি তার মায়ের রূপ ধারণ করত এবং তৃতীয়টি যখন সে তার মায়ের সাথে কথা বলতো, কখনো তার নিজের কণ্ঠে কখনো তার মায়ের কণ্ঠে। যেভাবে নরম্যান তার মায়ের বয়ফ্রেন্ডকে হিংসা করত বিদায় তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল, ঠিক সেইভাবে যখন তার মায়ের পার্সোনালিটি বিদ্যমান থাকে নরম্যান তাকে পছন্দ করবে, তার মা অর্থাৎ তার দ্বিতীয় পার্সোনালিটি তাকে হিংসা করবে, এই বিশ্বাস সে স্থাপন করেছিল। এই কারণে নরম্যানের মায়ের পার্সোনালিটি মেরিয়ানকে মেরে ফেলেছিল। নরম্যান যখন তার নিজস্ব পার্সোনালিটিতে অর্থাৎ নরম্যানের পার্সোনালিটিতে ছিল তখন সে মেরিয়ানকে খুব পছন্দ করেছিল। এমনকি সে তাকে ভালো লাগার কারণে দেয়ালে ছিদ্র দিয়ে দেখতো। কিন্তু যখনই নরম্যান তার মায়ের পার্সোনালিটিতে প্রবেশ করে তখন সে মেরিয়ানকে হিংসা করে এবং তাকে অর্থাৎ মেরিয়ানকে মেরে ফেলে। পরক্ষণে যখন সে নিজের পার্সোনালিটিতে চলে আসে তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজ তার মা করেছে। এই কারণে সে সব খুনের আলামত নষ্ট করে দিত যেন কেউ তার মাকে সন্দেহ করতে না পারে। প্রকৃতপক্ষে নরম্যান জানতোই না যে এই সব খুন সে নিজেই করছে। এর আগেও সে তার মায়ের পার্সোনালিটিতে প্রবেশ করে 2টি খুন করেছে। এরপর সাইকিয়াট্রিস্ট আরো একটি শকিং নিউজ দেয় যে আপনারা আর কখনোই নরম্যানের সাথে দেখা করতে পারবেন না, কারণ সে এখন পুরোপুরি তার মায়ের পার্সোনালিটিতে প্রবেশ করেছে, যেখান থেকে সে আর কখনোই ফিরবে না। এরপর জেলের ভিতর আমরা নরম্যানকে দেখতে পাই। তার চোখের মধ্যে কোনো প্রকার অপরাধ বোধ ছিল না। সে তার মায়ের কণ্ঠে বলতে থাকে সে কখনোই কোনো খুন করেনি, অর্থাৎ তার মায়ের পার্সোনালিটিতে কখনোই কোনো অপরাধ করেনি, সব অপরাধ করেছে নরম্যান। এবং এর মধ্যে দিয়ে নরম্যানের শরীর থেকে তার নিজস্ব অস্তিত্ব বা নিজস্ব পার্সোনালিটি পুরোপুরি চলে যায় এবং তার মায়ের অস্তিত্ব প্রবেশ করে। সেই দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ সেই পরিত্যক্ত ডোবা থেকে মেরিয়ানের গাড়িটি টেনে তুলছে। তার মানে মেরিয়ানের ডেড বডির সাথে সাথে সেই $39,300 পুলিশ পেয়ে যাবে এবং এর মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।